অনেক দিন কোথাও যাওয়া হয়নি। বেশ বেশ থ্রিল, অ্যাডভেঞ্চার মানে এই ধরনের বেড়াতে যেতে ভীষণ ইচ্ছে করছে। কী করব, গৌতমকে ফোন করলাম। কিরে, হ্যাঁ, তুই হাত পা গুটিয়ে বসে আছিস? আরে অনেক দিন তো হলো, চল না, চল কোথায় ঘুরে আসি, চল। গৌতম সপাটে বলে দেয়, ছুটি পাবো না রে, ম্যানেজ। আমি বললাম, তুই একটু ম্যানেজ কর না রে, ভীষণ ইচ্ছে করছে বেশ কিছু অ্যাডভেঞ্চার করে আসি, চল না রে। আচ্ছা ধর আন্দামানে গেলাম, বেশ ভালো হবে না? আন্দামান, নিকোবর, চট করে তো যাওয়া হয়ে ওঠে না। গৌতম আমার কথা শুনে চিৎকার করে ওঠে, যাব, একটা শর্ত, সেন্টিনারি দ্বীপে আমাকে যেতে হবে, আমাকে কিন্তু নিয়ে যেতে হবে, আমি আর কোথাও যাব না। সে কি, ওখানে তো যাওয়া আইনত দণ্ডনীয়। তাহলে তাহলে গৌতম বলে, ছাড়, তাহলে আমাকে বলিস না। আমি বাধ্য হয়ে বলি, আচ্ছা বেশ 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 বেশ, চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা কেন এই সেলুলার জেল এইগুলো তোকে অ্যাট্রাক্ট করে না? গৌতম বলে দেয়, না, কোথাও না, আমার বিশাল দায়িত্ব আছে ওইখানে যাওয়ার। আমি বলি, আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু ওইখানেও চেষ্টা করব, কিন্তু আচ্ছা ধর যদি আমি ফেল করি, তখন সেটা কিন্তু তুই আবার অন্যভাবে নিস না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি দেখি জাহাজের যাওয়ার ব্যবস্থা করছে, জাহাজে যাব, কিন্তু জাহাজে যাব, প্লেনে ফিরব, ঠিক আছে? গৌতম হ্যাঁ বলে। আমি টিকিট কাটার ব্যবস্থা করি। এই বলে, গৌতম তাহলে আমি ব্যবস্থা করছি, হ্যাঁ। জাহাজ ছাড়ল। জাহাজের যে একঘেয়েমি, সেটা কাটাতে আমি গল্প জুড়ে দিয়েছিলাম, একটার পর একটা গল্প বলে যাচ্ছিলাম গৌতমকে। ও কিন্তু চুপ, বড্ড বেরসিক। শেষমেশ কী করবো, একবার এখানে একবার ওইখানে জায়গায় ঘুরছি, অন্যের সঙ্গে কথা বলছি, খাওয়া দাওয়া, শুয়ে পড়ছি, এই করে সময়টা কেটে গেল। শেষমেশ জাহাজ ভিড়ল আন্দামানে। এই তো সেই কলকাতার মতোই ভিড় রে, হইচই, চিৎকার, ব্যস্ততা, সব কিছু। সবাইকে কাটিয়ে আমি একটা ট্যাক্সি নিলাম। ড্রাইভার জিজ্ঞাসা করলো, ঘুরতে এসেছেন না ব্যবসা করতে এসেছেন? আমি হেসে বললাম, ঘুরতে এসেছি ভাই। ট্যাক্সি আমাদের নিয়ে গেল একটা হোটেলে। যাই হোক, হোটেলে নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আমি বারান্দায় এসে বসলাম। চারিদিকে অন্ধকার, দূরে টিপটিপে আলো সমুদ্রের বুকের উপর ছড়িয়ে আছে। আমি হালকা হেসে বললাম, জানিস গৌতম, সেলুলার জেলের দীর্ঘ নিঃশ্বাস হয়তো এখনো শোনা যায়। গৌতম কিন্তু চুপ করেছিল, তারপর হঠাৎ ধীরে বলল, ওই দিকে দেখ, ওইখানে আছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আমি অবাক হয়ে তাকালাম, ওই দিকে মানে? গৌতম আর কিছু বলল না, শুধু অন্ধকারের দিকে তাকিয়ে রইল, যেন সেখানে অনেক কিছু বলার আছে। সেটা আমি একদম বুঝতে পারিনি। যাই হোক, পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে এসে বসেছি,
ঠিক তখনই একজন গাইড এসে হাজির। হাসি মুখে বলল, কোথায়, কবে ঘুরতে যাবেন বলুন। আমি কিছু বলার আগেই গৌতম বলে উঠল, নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাব, পারবেন নিয়ে যেতে? গাইড প্রথমে হেসে উঠল, তারপর তারপর সেই হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। সে একটু ঝুঁকে এসে নিচু গলায় বলল, ওই জায়গার নাম এখানে জোরে বলা যায় না স্যার। আমি চমকে উঠলাম, মানে? গাইড চারপাশে একবার তাকিয়ে নিয়ে বলল, এখানে কেউ যায় না, সরকারও কিন্তু যেতে দেয় না। যারা গেছে তারা কিন্তু ফিরে আসেনি। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, আরে এতটা। গাইড এবার সরাসরি গৌতমের দিকে তাকালো। আচ্ছা, আপনি আপনি কেন যেতে চান? গৌতম একদম শান্ত গলায় বলল, একটা ধার আছে ভাই, সেটা শোধ করতে হবে। আমার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। কিসের ধার? হ্যাঁ, ধার কিসেতে? গৌতম কিন্তু আমার দিকে তাকালো না। এগিয়ে গিয়ে জানলার বাইরের সমুদ্রের দিকে তাকিয়ে রইল। গাইড ধীরে ধীরে বলল, স্যার, সেলুলার জেলের অনেক গল্প কিন্তু শোনা যায়, কিন্তু ওই দ্বীপের গল্প, ওগুলো গল্প না, সতর্ক বার্তা। এক মুহূর্তে সমস্ত ব্যাপারটা থেমে গেল। তারপর গৌতম উঠে দাঁড়ালো। আপনি শুধু বলুন কিভাবে যাওয়া যায়। গাইড দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাওয়া যায়, কিন্তু ফিরে আসা যায় না। সেটা কিন্তু ভাগ্যের ওপরে। আমি বুঝলাম, এবার আমরা এমন একটা পথে পা দিতে যাচ্ছি যেখান থেকে হয়তো আর ফিরে আসাই সহজ হবে না। আমি বাধ্য হয়ে বললাম, এই কী ব্যাপার, ওই জায়গাটায় কী আছে যেখানে যাওয়া বারণ, সেখানে এত যাওয়ার জন্য তুই চেষ্টা করছিস কেন? গৌতম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখে কিন্তু কোনো ভাব নেই, শুধু চোখ দুটো অদ্ভুত স্থির। সে আস্তে আস্তে বলল, আমার যে ধার আছে ভাই। আমি বিরক্ত হয়ে বললাম, কিসের ধার? কিসের ধার বলতো, তখন থেকে বলছিস? কিছুক্ষণ চুপ। ঘরের মধ্যে হালকা ফ্যানের আওয়াজ। দূরে সমুদ্রের ঢেউ। তারপর গৌতম বলল, মানুষের না। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। মানে? গাইড তখন আর কিন্তু দাঁড়িয়ে থাকতে পারল না। সে হঠাৎ বলে উঠল, স্যার, আমি কিন্তু এবার যাচ্ছি। আমি কিন্তু এই কথাটা শুনতে পাইনি। কী ব্যাপারটা হলো বুঝতে পারলাম না। সে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। আমি গৌতমের দিকে তাকিয়ে, আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে? কিসের ধার? গৌতম সোফায় সোজা হয়ে বসল। তার গলা শান্ত কিন্তু ভারী। বলতে লাগলো, মাধ্যমিকের আগে বাবা মারা গেল। পুরো সংসার মায়ের কাঁধে। 2 ভাই 1 বোন। কে পড়াবে, কে খাওয়াবে? বাবা প্রায় কিছুই রেখে যেতে পারেনি। আমি চুপ করে শুনছি। সেদিন আমি একটা ল্যাম্প পোস্টে হেলান দিয়ে কাঁদছিলাম। গৌতম বলল, মাথায় শুধু একটাই চিন্তা, আমার পরীক্ষা। আমি কি পরীক্ষা দিতে পারবো না? সে একটু থামল। হঠাৎ কেউ পিঠে হাত দিল।
গৌতম বলছে, আমার গা না শিউরে উঠল। ঘুরে দেখি একজন মহিলা, সাদা পোশাক, মুখটা আমার ঠিক মনে নেই, চোখ দুটো অদ্ভুত শান্ত। উনি বললেন, কি হয়েছে বেটা? গৌতম ধীরে বলল, আমি কিছু না ভেবেই সব কিছু বলে দিলাম। আমাদের অবস্থা, টাকার অভাব, পরীক্ষা না দিতে পারার একটা ভয়। উনি হেসে বললেন, ডোন্ট ক্রাই, ফাদার কিন্তু সব ঠিক করে দেবে। আমি ফিস করে বললাম, তারপর তারপর কি হলো? গৌতম জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ম্যাডাম বললেন, তুমি মাকে নিয়ে ওই চার্চে তুমি চলে এসো। হ্যাঁ। ঘরের ভিতর আবার সেই নীরবতা। আমি জিজ্ঞেস করলাম, এটা কোন চার্চ রে? গৌতম আস্তে আস্তে বলল, সমুদ্রের ধারে। সেটা এখন আর নেই রে। আমার বুকটা না দগদগ করে উঠল। মানে? গৌতম ধীরে আমার দিকে তাকালো। যে চার্চটা ডুবে গেছে অনেক বছর আগে, সেটাতে তোকে দেখাতে পারবো না। গৌতম একটু জল খেলো। তারপর আবার শুরু করলো। আমার কাজটা ছিল খুব ছোট। ওই যে চারটে যে বাচ্চারা আসতো, তাদের সকলকে পড়াশুনো করানো। আর মা ওদের রান্না করে দিত। বাকি সব দায়িত্ব ম্যাডাম জেনির ওপর। আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম। তারপর টিউশনি, কলেজ, সব একসাথে চলছিল। তার গলায় একটা হালকা কাঁপন এলো। তারপর ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা। ম্যাডাম জেনি অসুস্থ। একদিন উনি আমাকে ডেকে বললেন, গৌতম, আমি আর বেশি দিন নেই। আমি অজান্তেই সোজা হয়ে বসলাম। আমি বললাম, এইভাবে বলবেন না ম্যাডাম। গৌতম মাথা নাড়ল। উনি হেসে বললেন, শোনো, একটি কথা তোমাকে বলি। হ্যাঁ? সে একটু থামল। ম্যাডাম জেনি বলতে শুরু করলো, আমার হাজব্যান্ড আর আমি আমাদের 8 বছরের মেয়েকে নিয়ে আমরা আন্দামানে থাকতাম। আমার হাজব্যান্ডের একটা দোষ ছিল, অতিরিক্ত কিউরিওসিটি। সব নিষিদ্ধ জায়গা, অজানা জিনিস, তার প্রতি ওর টান ছিল প্রচুর। গৌতম ধীরে ধীরে বলল। ম্যাডাম বলতে শুরু করলো, আর সেই কিউরিওসিটি আমাদের শেষ করে দিয়েছে। আমি ফিস করে বললাম, তারপর কি হলো গৌতম? তারপর কি হলো? গৌতমের চোখ যেন ফাঁকা হয়ে গেছে। একদিন জোর করলো, নর্থ সেন্টিনেলি আইল্যান্ডের কাছে যাবে। ঘরের মধ্যে হাওয়া যেন থেমে গেল। আমি মানা করেছিলাম অনেকবার, কিন্তু হাজব্যান্ড কোনো কথা শোনেনি। গৌতম এবার খুব নিচু গলায় বলল,
ম্যাডাম বলল, সেদিন আমরা শুধু কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু আমাদের ওরা দেখে ফেলেছিল। কে? গৌতম বলল, ওরা, ওই দ্বীপের আদিবাসীরা। একটা কিরকম ঠান্ডা হাওয়া বয়ে গেল। ম্যাডাম বলছে, ওরা মানুষ, কিন্তু আমাদের মতো নয়। আমি ভাবতে লাগলাম, বললাম, তারপর কি হলো রে? গৌতম চোখ বন্ধ করে বলল, সেদিন আমরা ফিরে এসেছিলাম, কিন্তু খালি হাতে না। ম্যাডাম জেনি বলল। আমি কাঁপা গলায় বললাম, কি নিয়ে এসেছিলেন ম্যাডাম? আমার হাজব্যান্ড ওই দ্বীপ থেকে কিছু তুলে নিয়ে এসেছিল, যেটা আমাদের আনা উচিত ছিল না। ঘরের ভেতর হঠাৎ যেন একটা ভারী আবহাওয়া হয়ে গেল। তারপর থেকে কিন্তু ওরা আমাদের খুঁজছে। একদিন স্টিমারে করে দূর থেকে ঘুরছে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি। ওরা নৌকো থেকে আমার মেয়েকে তুলে নেয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমার হাজব্যান্ড আটকাতে গেছিল, ওরা তীর ছুঁড়েছিল। হাজব্যান্ড ওখানেই মারা যায়। তখন ওইখানে যাওয়া আসা করাটা এত রেস্ট্রিকশন ছিল না। দ্বীপে নামতে পারতাম না, কিন্তু ওই ধারে কাছ দিয়ে ঘুরে আসা যেত। আমি কিছু বলতে পারছিলাম না। গৌতম ধীরে বলল, ম্যাডাম জেনি কিন্তু অনেক খোঁজ নিয়েছিলেন, অনেকবার চেষ্টা করেছিলেন। উনি বলতেন, আমি খবর পেয়েছি ওরা আমার মেয়েকে মারেনি। আমি জানি আমার মেয়েকে ওরা মানেনি। গৌতম জিজ্ঞাসা করেছিল ম্যাডামকে, আপনি কীভাবে জানতেন ম্যাডাম? জেনি বলেছিল, মা সব বুঝতে পারে, সব বুঝতে পারে। একটা অদ্ভুত নীরবতা আমাদের চারিদিকে ছড়িয়ে গেল। তারপর গৌতম খুব আস্তে আস্তে বলল, শেষ দিন উনি আমাকে ডেকে বললেন, গৌতম, যদি পসিবল হয় আমার মেয়েকে ফিরিয়ে এনো, আর ওই চার্চে দিয়ে দিও। হ্যাঁ, জানি এটা ইম্পসিবল। গৌতম বলল, আর যদিও বেঁচে না থাকে, যদি বেঁচে না থাকে, যদি মারা যায়, যদি পসিবল হয়, ওর বডিটা তুলে নিয়ে চার্চে জমা করে দিও। গৌতম চোখ তুলে তাকালো আমার দিকে। আমি বললাম, এই ধার? গৌতম বলল, এই ধার আমি কাঁধে নিয়ে চলেছি। সে ধীরে বলল, এতদিন পালিয়ে বেরিয়েছি, কিন্তু আর না। জানলার বাইরে সমুদ্র গর্জন করে উঠল। এবার আমার ধার শোধ করতেই হবে। গৌতম একটু চুপ করে গেল, তারপর বলল, তুই আমাকে হেল্প করতে পারিস না? আমি বললাম, দেখি, বলতে পারছি না, জায়গাটা তো খুব রেস্ট্রিক্টেড। ওখানে গার্ড দেওয়ার জন্য একদল লোক আছে, আর প্লাস মিলিটারিরা
ঘুরে বেড়ায়, মাসে 1 দিন বা 2 দিন স্টিমারে করে খাবার নিয়ে যায়। তাও তাও ওই দ্বীপে যায় না, সমুদ্রের মাঝখানে থেকে ওরা ফ্ল্যাগটাকে ঘোরায়, আর ওই দ্বীপ থেকে ওরা নৌকো করে চলে আসে। ওদের খাবার, ওষুধ সব দেওয়া হয়। ওরা ওইখান থেকে নেয়, নিয়ে চলে যায়। কোনো কথা নয়, শুধু দেওয়া আর নেওয়া। তো দেখি আমার বন্ধু সর্দু সিং মিলিটারি কমান্ডিং চিফ পোস্টে আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। গৌতম আমার হাত দুটো ধরে বলল, প্লিজ চেষ্টা কর, তুই ওকে পুরো ঘটনাটা জানা। হ্যাঁ, চেষ্টা করেছিলাম, কিন্তু সিং বলল, সরি, ওই জায়গায় কিছু করা যাবে না। যাওয়া যাবে না মানে? ঘরের ভেতর সবাই যেন চুপ করে গেল। আমি যেহেতু আন্দামানের সিকিউরিটি দেখছি, তোমাকে আমি একবার ঘুরিয়ে দেখাতে পারি, তার বেশি কিছু নয়। আমার বুকটা ধকধক করতে লাগলো। তারপর আমরা গেলাম। সমুদ্রের মাঝখানে স্টিমার দুলছে, চারপাশে শুধু জল আর নীরবতা, আর দূরে নর্থ সেন্টিনেল আইল্যান্ড। গৌতম বলল, আমরা বায়না খুলে দিয়ে দেখছিলাম, ওই আদিবাসীরা সব দাঁড়িয়ে আছে ওখানে। ওরা মাঝ সমুদ্রে এসে খাবার ওষুধ নেয় দূর থেকে। ওরা ভেবেছে বোধহয় কিছু নিয়ে এসছি আমরা। আমি নিঃশ্বাসটা আটকে শুনছিলাম। হঠাৎ আমরা দেখলাম ওরা নৌকো করে আসছে আমাদের স্টিমারের দিকে। কাছে এলো, মাথায় গায়ে কত কিছু আঁকা, হাতে বর্ষা, তীর। ওদের দলে একজন, সে থামল। আমরা চেয়ে দেখলাম দ্বীপেতে অনেকে দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা মেয়েটা খুব ফর্সা, ওদের মতো দেখতেই নয়। আমার গাটা শিউরে উঠল। আর কোলে বাচ্চাটার দুটো ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। গৌতম বাইনাকুলার নামিয়ে আবার বলল, আমার কিন্তু কিছু ভুল হয়নি। সে ফিস করে বলল, ওই সেই মেয়ে, ওই ম্যাডামের মেয়ে। আমি কাঁপা গলায় বললাম যে, তুই ধরতে পেরেছিস? দেখ, সবাইকে দেখতে একরকম, কিন্তু ওই মেয়েটাকে দেখতে অন্যরকম। ওই কিন্তু সুইটি। সে তাড়াতাড়ি ক্যামেরা তুলে ছবি তুলতে লাগলো। আদিবাসীরা ধীরে ধীরে চলে যাচ্ছে। চলে গিয়ে ওরা সেই দ্বীপে উঠে দাঁড়াচ্ছে। গৌতম দাঁড়িয়ে চিৎকার করে উঠল, সুইটি, 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 সুইটি। সমুদ্র কেঁপে উঠল সেই ডাকে। সবাই থেমে গেল এক মুহূর্তের জন্য। ওরা কিন্তু নিজের মতো ফিরে যেতে লাগলো। আদিবাসীরা শুধু একজন দাঁড়িয়ে রইল। সে ধীরে ধীরে
পেছন ফিরে দেখতে আরম্ভ করলো। অনেক দিন পর একটা চেনা ডাক ওকে ডাকছে। এই আওয়াজটা, এই নামটা ওর যে বড় পরিচিত। মেয়েটার মুখে এক অদ্ভুত এক্সপ্রেশন, চেনা আবার অচেনা। ডাকটা যে ওর পরিচিত। ও একটু দাঁড়িয়ে রইল, শুনল। অন্য আদিবাসীরা এসে ওকে সরিয়ে নিয়ে গেল। গৌতম চেয়ে থাকলো, আর তো কিছু করতে পারবে না এখনই। গল্পটা আমার এখানে আপাতত শেষ হলো, কিন্তু এই গল্পটা চলবে।